হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব ভারতীয় ভলভো B8R 9600 মডেলের বাসের সাথে, যেই মডেলের বাস বাংলাদেশে এখনও অ্যাভেলেবল নেই। এক্সপ্রেস লাইনের এই বাসে করে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। সবাই চাচ্ছিলেন ঈদের স্পেশাল কোনো ব্লগের, তো এই কারণে আসলে একটু আউট অফ বক্স কিছু করার চেষ্টা করেছি এবং এই বাসে কীরকম সার্ভিস পেয়েছি, পাশাপাশি বাসের সাথে আপনারা কী কী খাবার ফ্রি পাচ্ছেন, ওভারঅল সার্ভিস কেমন, হোটেল বিরতি কেমন, পাশাপাশি ইন্ডিয়ার যে হাইওয়েগুলো সেগুলো দেখতে কীরকম, ইন্ডিয়ান বাসের ভাড়া কেন বাংলাদেশি বাসের ভাড়ার চেয়ে অনেক বেশি কম, এই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আজকে। এখন সময় 4:30 এবং আমি আছি কলকাতায়। অ্যাজ আ বাস লাভার কলকাতা যখন টার্মিনালে গেলাম তখন অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ যে বাসই দেখতেছিলাম নতুন লাগতেছিল। আপনি শিলিগুড়ির যে বাসগুলো আছে সবগুলো কিন্তু এই টার্মিনাল থেকেই ছাড়ে এবং ভলভো 9600টাই ছিল সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমার, কারণ B11 আর নিয়ে ওইরকম এক্সপেকটেশন না থাকলেও 9600 নিজ চোখে দেখার অনেক ইচ্ছা ছিল এবং প্রথমবারের মতো সেই বাসে ট্রাভেল করছি, তো সব কিছু মিলে আসলে বেশ এক্সাইটেড ছিলাম। ভারতে বর্তমানে 9600 প্ল্যান্টিং শুরু হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট বডি কিন্তু পাওয়া যাচ্ছে। ভলভো নিজেরাই এই বাসগুলোকে বিল্ড করে দিচ্ছে কোম্পানিদের এবং ভারতীয় মূল্য পড়ে 1,50,00,000 রুপি থেকে 2,20,00,000 রুপি পর্যন্ত, ডিপেন্ড করে যে আপনি আপনার বাসকে কীভাবে সাজাতে চাচ্ছেন। কেবিন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু কোনো ইঞ্জিন নেই, অর্থাৎ রিয়ার ইঞ্জিনের বাস এটি, ফ্রন্টে কোনো ইঞ্জিন নেই এবং হাইয়েস্ট স্পিড দেখা যাচ্ছে 120 কিলোমিটার/আওয়ার। তবে ড্রাইভার সাহেব বলেছে যে 130 কিংবা 140 পর্যন্ত উঠতে পারে। ভিতরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব গ্লসি একটা ইন্টেরিয়র। নর্মালি বাংলাদেশের স্লিপার বাসগুলো যেরকম তার থেকে কিন্তু একটু হলো ডিফারেন্ট মনে হবে আপনার এই বাসগুলোকে। দুইটা জিনিস, যে মাল্টি এক্সেল স্লিপার বাস কিন্তু বাংলাদেশে নেই, তবে এই বাসটি মাল্টি এক্সেল, যার কারণে 42টি সিট কিংবা 42টি স্লিপার বেড কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে বাসে কোনো এলইডি মনিটর কিংবা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই, যেটা আমরা বাংলাদেশে ইউজুয়ালি পাই। তো এই দিক থেকে আমি মনে করবো যে এজ আ বাংলাদেশে একটু লাকিও বলা যায়, কারণ বাস যদিও আমাদের অশোক লেল্যান্ডের স্লিপার, তবুও বাসে কিন্তু ভালো ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করে বাস মালিকরা। চার্জিং পোর্ট আপনারা দেখতে পারবেন, তবে এটা হচ্ছে অনলি সি টাইপ টু সি টাইপটা পসিবল না, যেমন আইফোন কিংবা আমার যেটা আলট্রা ছিল সেটা দেওয়া পসিবল হচ্ছিল না। নর্মাল ফোনগুলো আপনারা দিতে পারবেন এবং বেড যদি আপনারা দেখেন সেটাও বেশ ভালো কোয়ালিটির। তবে ডাবল বেডের একটা স্পেশালিটি হচ্ছে ডাবল বেডের মাঝখানেও একটা পর্দা দেখতে পারবেন, যেটা আমাদের দেশে আমরা পাই না। সো এর মাধ্যমে আপনারা একটু সেপারেটে ট্রাভেল করতে পারবেন। এই স্ট্যান্ডে যতগুলো বাসই ছিল সবগুলোই হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ির, মানে যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাসগুলো। তো টাইগার হিলের বাস আমরা দেখতে পাচ্ছিলাম, সামনে শ্যামলিরও একটা বাস ছিল, তবে এটা ইন্ডিয়ান শ্যামলি, যেটা আমি আমার আগের একটা ভিডিওতে ক্ল্যারিফাই করেছি যে বাংলাদেশি শ্যামলি এবং ইন্ডিয়ান শ্যামলি কি এক নাকি এক না। সো আপনারা চাইলে সেই ভিডিওটাও চেক আউট করতে পারেন। ভারতীয় সময় আমাদের বাস ছিল 6:30, তবে আমি এক্সাইটমেন্টে 4:30 চলে আসি, কারণ স্ট্যান্ডের অন্যান্য বাসগুলো দেখারও একটু ইচ্ছা ছিল। যেমন পাশে আমরা পোলোমির B11R এর স্লিপার দেখতে পাচ্ছিলাম, এছাড়া রুবিওরও কিন্তু স্লিপার বাসটা ছিল B11R মডেলের। বাংলাদেশে ভলভো B11R আসার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত আসতে পারেনি বেশ কিছু সমস্যার কারণে, তবে এখানে কিন্তু এই বাসগুলোই অ্যাভেলেবল। সো বাসের ভাড়ার কথায় আসি, এই বাসগুলোর ভাড়া ছিল 1500 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1800 থেকে 1900 টাকার মতো। সবকিছু মিলিয়ে যদি আমি কিলোমিটার ওয়াইজ দেখি তাহলে বাংলাদেশি বাসের চেয়ে অনেক কম ভাড়া। বিশেষ করে ভলভোর মতো একটা লাক্সারিয়াস বাসে এত কম ভাড়া কিন্তু সচরাচর পাওয়া যায় না। তবে এখানকার যেটা ভাড়া সেটা হচ্ছে আপ ডাউন করে, মানে আপনি কোনো সময় ফিক্স না যে আমি 1500 রুপিতেই সবসময় যেতে পারবো। নর্মালি আমাদের দেশে প্লেনের ভাড়া যেরকম যে ঘন্টায় ঘন্টায় বদলায়, ভারতে কিন্তু বাসের ভাড়াও সেরকম যে ঘন্টায় ঘন্টায় কিন্তু ভাড়াটা বদলে যায়। 6:15 দিকে আমি বাসে উঠে গেলাম ইন্ডিয়ান সময়ে এবং যাত্রীরা উঠে পড়েছে অলমোস্ট। আমার সিট ছিল ই সিরিয়ালে, যেটা একদমই একটু পিছনের দিকে। তবে যেহেতু বাসটি ফুল এয়ার সাসপেনশন, তো আশা করছি যে ট্রাভেল করতে ভালোই লাগবে, ওরকম ঝাঁকি অনুভব হবে না পিছে হলেও। ওদের কাউন্টারটা আমার কাছে খুবই নর্মাল লাগছে, মানে আমাদের দেশে চায়ের দোকানগুলো যেরকম সেরকমই কাউন্টার বলা যায়। সবাই টিকটক করছে, মাথা নষ্ট করে দিল, সবাইকে পরিবর্তন করে দিল। গেট বন্ধ করে দাদা একটা হর্ন দিবেন, সাউন্ডটা ওই যে বড়টা, এটাই তো বড়, এটাই না, এটাই বড়, এইটাই বাজানো অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা, সিটির মধ্যে এটা ঢাকায় কোনো ব্যাপার না, যে যত পারে হরেন। না না, ঢাকায় সিটির ভিতরে ওই আমরা তো দিতাম আমাদের ক্ষেত্রে। তোমার ইন্টারন্যাশনাল গাড়ি ছিল বলে তোমার সাথে কিছু করতো না। আচ্ছা বসেন।
চেষ্টা করেছি ভিডিওটা কিছুটা এমনভাবে তৈরি করার যাতে আপনার দেখলে আপনিও একটা কলকাতার ফিল নিতে পারেন। সো রুমের ভিতরে আপনারা কিন্তু রিডিং লাইটস এবং রুম লাইটের সুইচ দেখতে পারবেন। ট্রাভেল শুরু করার পর আপনারা চাইলে এগুলো বন্ধ করে দিয়ে একদম স্লিপারের একটা ফিল নিতে পারবেন। জুতা রাখার বক্সে আপনারা জুতা রেখে রিল্যাক্সলি শুতে পারবেন এবং যেটা আপনার ব্যাগ ট্যাগ এগুলো এখানেই রাখতে পারবেন। মানে কেবিনটা বেশ বড়ই, 6 ফুট 3 ইঞ্চি পর্যন্ত আমার মনে হয় যে খুব ইজিলি এখানে থাকতে পারবে। আমাদের দেশের স্লিপার বাসগুলোতে ব্যাক সাপোর্ট থাকলেও ব্যাক সাপোর্টটা কিন্তু ওরকম প্রিমিয়াম না। তো ভলভোর যেটা ব্যাক সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো ছিল। তো বসেও কিন্তু বেশ ভালো কমফোর্টেবলি জার্নি করা যায় এবং মোবাইলের চার্জিং পোর্টটাও খুব মানে রিলায়েবল, একদম হাতের কাছে, তো চার্জ দিতেও কোনো সমস্যা হয় না ওইভাবে। তবে আমার মনে হয় যে যেহেতু বর্তমানে সবাই আইফোন ইউজার, তো সেই হিসেবে ওইটা একটু কনসিডার করলে ভালো হতো, এরকম একটা চার্জিং পোর্ট দিতে পারলে ভালো হতো। এছাড়া রুমের যেটা লাইটিং বা এনভায়রনমেন্ট সেটা বেশ ভালো। প্রথমবার কলকাতা যাওয়ার পর দাদাদের দেশ দেখতে কিন্তু ভালোই লাগে। সবকিছু মিলিয়ে গাড়ি বাড়িগুলো একটু অচেনা অচেনা, শহরগুলো অচেনা। সো সবকিছু মিলিয়ে যতই বাইরে দেখি ততই ভালো লাগতেছিল, একটা কিউরিসিটি কাজ করতেছিল বাইরের রোড ভিউ দেখার জন্যে। সবচেয়ে মজা যেটা দেখে পাচ্ছিলাম সেটা হচ্ছে বারগুলো। যেমন সাইডে আপনারা একটি বার দেখতে পারতেছেন, বার দেখলেই ভিতরে ঢোকার ইচ্ছা করতেছিল, তবে হারাম। সো এবার আসি সার্ভিসের ব্যাপারে। বাসে ওঠার পরপরই 500 ml একটা পানির বোতল কিন্তু দিয়ে গেছিল। অতঃপর সুপারভাইজার সাহেব এসে একটা বক্সও দিয়ে গেছে। বক্স নিয়ে এক্সাইটেড ছিলাম, বুঝতেছিলাম না ভিতরে কি আছে। প্রথম দেখায় মনে করেছিলাম কোনো ডিনার আইটেম হবে, তবে পরে দেখলাম ভুজিয়া দিছে, এরপর একটা কেক দিছে, একটা বিস্কিট ছিল এবং একটা ওয়েফারের মতো কিছু ছিল। সো সবকিছু মিলে এই 4টা আইটেমই ছিল বক্সের ভিতরে। বাসের মোটামুটি 100 রুপি এখানে উসুল হয়ে গিয়েছে বলা যায়। বাংলাদেশি বাসে এত আপ্যায়ন কিন্তু আমরা খুব কমই দেখতে পাই। তবে এক্সপ্রেস লাইন নতুন ব্যানার হিসাবেও কিন্তু এটা দিতে পারে, আমি জানি না তারা রেগুলারলি দিবে নাকি ইন ফিউচার। তবে কলকাতার রাস্তা যেটা সেটা খুব এনজয় করতেছিলাম। ঢাকার রাস্তার মতো অত বেশি জ্যাম না, তবে জ্যাম ছিল। এয়ারপোর্টের কাছাকাছি আছি আমরা, তো একটু প্রিমিয়াম এলাকা বলা যায়। আমাদের যেরকম আপনি উত্তরা এয়ারপোর্ট, তো ওই টাইপে হচ্ছে ওদের ওইটাই ভালো এলাকা হওয়ার কথা। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা জিনিসই কমন, সেটা হচ্ছে বাইকারদের উল্টাপাল্টা চলাফেরা। তো বাইকার যেগুলো ছিল সবগুলো লেনেই ছড়ায় ছিটায় ছিল, কোনো একটা নির্দিষ্ট লেন দিয়ে যাচ্ছিল না। এবং 15 মিটারের একটা মাল্টি এক্সেল বাসের পক্ষে কিন্তু এগুলো অ্যাভয়েড করা একটু কঠিনই, কারণ ডান বাম যে কোনো সময় হুটহাট করে বাইক বেরিয়ে যাচ্ছিল। কিছুটা জ্যাম অ্যাভয়েড করতে আমরা বামের রাস্তায় ঢুকে গেলাম সামনের বাসকে ফলো করে। মুরিটিনের একটা বাস, তো ইন্ডিয়ান বাসগুলো দেখতে এরকমই, তবে আমাদের 8-9 নাম্বারের চেয়ে ভালোই আছে দেখতে। এবং গাড়ি যেগুলো ছিল সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম আপনার সুজুকি কিংবা টাটা, সেগুলো। বাংলাদেশে নর্মালি কিন্তু আমরা জেটিএম এর গাড়িগুলো দেখি ম্যাক্সিমাম টয়োটার, ইলিয়ান, প্রিমিও, করলা এরকমই। তো ইন্ডিয়ায় হচ্ছে ম্যাক্সিমাম যেগুলো প্রাইভেট কার ছিল সেগুলো সুজুকি এর ছিল, এবং বাস যেগুলো ছিল সেগুলো টাটা এবং অশোক লেল্যান্ডেরই ছিল। কিছু কিছু ভারত বেঞ্চ দেখতেছিলাম, তবে ওইরকম ভারত বেঞ্চের অ্যামাউন্ট বেশি ছিল না। প্যাকেটে ভুজিয়া দেখার পর সবারই কিন্তু মনে একটাই প্রশ্ন ছিল যে ভুজিয়া জিনিসটা কি। তো আমিও যখন ফার্স্ট পেয়েছিলাম তখন আমারও সেই কোয়েশ্চেনে ছিল, যার কারণে ভুজিয়ার একটা ইন্টারনাল ছবি আপনাদের দেখাই। এটা হচ্ছে মূলত চানাচুরি বলা যায়। তো ভুজিয়া আসলে এক্সেপশনাল কিছু না, চানাচুরি মেইনলি, তবে ডাল কিংবা বাদাম এইসব কিছু নেই, শুধু চানাচুর বলা যায়। সো কিছুক্ষণ সময় আবারও পিছনে চলে আসি। যেটা মেইন অ্যাট্রাকশন হাইওয়ে দেখানো, সেটা হচ্ছে আমাদের 3-4 ঘন্টা পর হোটেল ব্রেকের পরে পাবো। কৃষ্ণপুর কিংবা এই টাইপ একটা প্লেস ছিল যেখানে হচ্ছে আমাদের হোটেল ব্রেক দেওয়া হবে। বাস খুবই ভালো স্পিডে চলছিল, 90, 95, 100 এরকম স্পিডে, এবং একটু পরপরে কিন্তু রেল ক্রসিং ছিল। ফাইনালি 11:20 আমরা নামছি আমাদের হোটেল ব্রেকে, যেটা হচ্ছে বাংলাদেশি টাইমে 11:20 ছিল, তো ইন্ডিয়ানে হচ্ছে আপনার 10:50 মতো। এবং হোটেল ব্রেকে নামার পর আমি খুবই হতাশ হয়ে যাই, কারণ এতদিন উত্তরবঙ্গে গেলে ফুড ভিলেজে হোটেল ব্রেক পাইছে, কিংবা কুমিল্লার যে হোটেলগুলো ছিল আপনি মায়ামি বলেন কিংবা নূরজাহান বলেন, সো ওইসবে হোটেল ব্রেক পাওয়ার পর এইটাই হোটেল ব্রেক পায় একদমই হতাশ ছিলাম। তো এইটা হচ্ছে ওদের হোটেল ব্রেক দেখা খুবই বেশি হতাশ ছিলাম। আমাদের বাস মোটামুটি এখন 100 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছে, যদিও 80 কিলোমিটার পর্যন্ত হচ্ছে লিমিট ইন্ডিয়ার, এরপরে গেলে হয়তো মামলা দেয়। তবে রাতের বেলা আসলে এক্সপ্রেসওয়েতে ওইরকম সবগুলো বাসই এরকম স্পিডেই চলে, 100, 110।
তবে এক্সপ্রেসওয়ে বললে ভুল হবে, এগুলো হচ্ছে ওদের ন্যাশনাল হাইওয়ে। NH10 মুভিটা আপনারা যেরকম দেখছেন যে ন্যাশনাল হাইওয়ে 10, এরকম ন্যাশনাল হাইওয়ে এটা। এবং ইন্ডিয়া বাংলাদেশে একটা জিনিস আমার কমন লাগছে খুবই, সেটা হচ্ছে দিল টুটা গান কিন্তু প্রত্যেকটা বাসেই বাজায়, এটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক। আমি জানি না ড্রাইভাররা কেন তো বেশি ইমোশনাল, তবে রাইড যখনই হয় ম্যাক্সিমাম গানই কিন্তু হার্ট ব্রোকেন গানগুলো থাকে। দেখতে দেখতে আমরা একটা টোল প্লাজার কাছে চলে আসলাম এবং টোল প্লাজাটা দেখার পর আমাদের মাওয়া এক্সপ্রেসওয়ের কথা মনে পড়তেছিল। অনেকটা এরকমই আসলে, ইন্ডিয়া এবং বাংলাদেশের যেটা এক্সপ্রেসওয়ের ফরমেশন সেটা অনেকটাই একই রকম। তবে ওদের ট্রাক কিংবা লরিগুলো অনেক সুন্দর, অনেক বেশি কালারিং, অনেক বেশি ডিজাইনিং, ওরা লরি নিয়ে অনেক বেশি সিরিয়াস। বাসের ইঞ্জিন সাউন্ডটা কিংবা বাসের সাউন্ডটা আপনাদের শোনাতে পারতেছি না ফেসবুক ভিডিওতে, কারণ ফেসবুকে কিন্তু আগেও আমি এই ভিডিওটা আপলোড করছিলাম, তবে কপিরাইট ক্লেম আসছিল কারণ বাসে কিন্তু হিন্দি গানগুলো বাজানো হচ্ছিল কনস্ট্যান্টলি, যার কারণে। তবে ইউটিউব থেকে যারা দেখবেন তারা কিন্তু ফুল ভিডিওটা আরও ভালোভাবে এনজয় করতে পারবেন, কারণ সেখানে হচ্ছে যেহেতু মিউজিক অন কিংবা অন স্পট সাউন্ডটা অন ছিল, তো সেই ভিডিওতে আপনারা মোটামুটি সবই পাবেন। সামনের এই বাসটাতে হিনো আরএনের ব্যাকের মতো কিছুটা ব্যাগ, যেটা প্রাকাশের বডি বিল্ডার। তো প্রিমো দেখা যাচ্ছিল বাসটায়, ডলফিনেরও একটা চিহ্ন ছিল, আই ডোন্ট নো দ্য বাসের নেম যেটা কি ছিল। তবে ওদের যে প্রাইভেট কারগুলো ছিল সেগুলো কিন্তু একটু ঘাটতারা টাইপের, মানে বাংলাদেশের প্রাইভেট কারগুলো হচ্ছে বাসদেরকে এত বেশি রেসপেক্ট করে, রেসপেক্ট না ভয় জানি না, তবে বাস দেখলেই সরে যায়। সামনে থাকা লোকনাথের এই বাসটাও ভলভো B11R মডেলের এবং এই বাসটিকে তৈরি করেছে MG স্টার্স। এই মোড়ে এসে আমরা বেশ ভালো জ্যামে পড়েছিলাম এবং প্রায় আধা ঘন্টার মতো হয়তো আমরা এখানেই ছিলাম। তবে ড্রাইভার সাহেব এখানে একটু চালাকি করে, যার ফলে আমরা হয়তো 1 ঘন্টার মতো রাস্তা বেঁচে যাই, কারণ রং দিয়ে গিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে ট্রাকগুলো সামনে নিয়ে কোনো মতে সেই জ্যামের রাস্তাটা বের হয়ে যায় গাড়ি ডানে রেখে রেখে। আমাদের প্যাসেঞ্জার গাইড সাহেব হাতে টর্চ নিয়েছিলেন এবং ওই পাশের গাড়িগুলোকে সিগন্যাল দিচ্ছিলেন ডান দিকে সরে যেতে, এবং এভাবে আমরা বেশ বড় একটা জ্যাম স্কিপ করে ফেলি। ডান পাশে থাকা এই বাসটার লুক একটু আজব ছিল, অনেকটা আমাদের বুলেট বাসের মতো, তবে বুলেট বাস না এক্স্যাক্টলি, আই থিঙ্ক একটু ডিফারেন্ট টাইপের কিছু। টাইগার হিলের এই ভলভো B11R মডেলের বাসটা আমাদের আধা ঘন্টা আগে ছেড়েছে, তবে আমাদের ড্রাইভার বেশ ভালোই ড্রাইভ করেছে, স্মুথলি ড্রাইভ করেছে উইদাউট টেকিং এনি সর্ট অফ রিস্ক। তো তারপরও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা টাইগার হিলের বাম্পার ধরে ফেলেছি। তবে এখানে আপনি ফিল করতে পারবেন যে ভলভোর সাসপেনশনটা কীরকম, কিংবা 15 মিটার বলেন কিংবা ভলভো B11R এর সাসপেনশন কীরকম হয়। যদিও আমাদেরটা B8R এর মাল্টি এক্সেল, তো তারপরও কিন্তু এই জায়গাটা সাসপেনশনটা কিছুটা হলেও ফিল করবেন আপনারা। এখন আমরা যেই বাঁধের টোল প্লাজার কাছে এসেছি, এই বাঁধের নাম শোনা নেই এমন মানুষ হয়তো বাংলাদেশে নাই, কারণ এই বাঁধ খুললেই হচ্ছে আমাদের দেশে বন্যা হয়ে যায়। এক্স্যাক্টলি দ্য ফারাক্কা বাঁধ। সো এই বাঁধের উপর দিয়ে যাব আমি, এতকাল শুধু এটার নাম শুনে আসছি ছোটবেলার থেকে, ফার্স্ট টাইম এই বাঁধের উপরে উঠবো, তো একটু অন্যরকম লাগতেছিল আসলে। ওই পাশ থেকে শিলিগুড়ি থেকে আসা সব বাসগুলো ধীরে ধীরে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকা খাগড়াছড়ি রুটটা যেরকম, এই রুটটাও কিন্তু একই রকম, মানে একটা নির্দিষ্ট টাইমে সবগুলো বাস ছাড়ে একসাথে, আবার ওই পার থেকেও একটা নির্দিষ্ট টাইমে সবগুলো বাস একসাথে ছাড়ে। উর্মি এই বাসটা দেখে একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ এটার যেটা পেইন্ট ছিল সেটা হচ্ছে আমাদের হানিফের ভলভোর পেইন্টের মতো ছিল। কিছু দূর না যেতেই উর্মিয়ার আরও একটা বাস দেখতে পাই, মানে পুরো রাস্তা একদম উর্মি উর্মি হয়ে গেছিল। তবে আমাদের এক যাত্রী ছোট হিসু ব্রেক নেয়, যার কারণে টাইগার হিলের বাসটা আবার আমাদের সামনে চলে আসে। এখানে আমরা একটা ছোট গ্যাপ মারি, অর্থাৎ আমরা রং ওয়েতে চলে যাই। আমাদের দেখা দেখি শ্যামলির যেটা ছিল B8R এর 15 মিটার 9600 সেইটা এবং টাইগার হিলার বাস দুইটাই কিন্তু আমাদের পিছে পিছে চলে আসে। ধীরে ধীরে আকাশ আবারও নীল হতে শুরু করে, অর্থাৎ ভোর ভোর হয়ে উঠেছে, একটু পরেই হয়তো সূর্য উঠে যাবে। অনেকক্ষণ ধরে আসলে রাতটা দেখতেছিলাম এবং জার্নি শেষ হচ্ছিল না, এত লম্বা একটা জার্নি, তার উপর আবার 12 ঘন্টার একটা স্পিডি জার্নি। নর্মালি কক্সে যদি আপনি মোটামুটি 100 কিলোমিটার আওয়ার স্পিড ধরে চলতে পারেন তাহলে কিন্তু 6 থেকে 7 ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন, তবে এখানে ডিস্টেন্স অনেক বেশি। পুরো রাস্তা জুড়ে আমাদের ড্রাইভার সাহেব অসাধারণ ড্রাইভিং করেছেন। ড্রাইভার কিন্তু এখানে দুইজন থাকে, একজন হচ্ছে রিলিভার ড্রাইভার থাকে।
তো আপ ডাউনে আসলে রাস্তাটা এরকম ভাগ করা থাকে যে উনি আমাদের সেকেন্ড হোটেল ব্রেক পর্যন্ত চালাবেন। এই অবস্থায় আমাদের রিলিভার ড্রাইভার হচ্ছে সামনেই ঘুমানোর কথা, তবে যেহেতু আমি ভিডিও করছিলাম তার কারণে আমি বলি যে আপনি আমার সিটে যায় ঘুমান, আমি ভিডিও করতে আসছি, আমার কোনো সমস্যা নেই। তবে ভোরের বেলায় রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল রাতের তুলনায়। একটু ভোর হয়েছে, মানে অল্প একটু আলো আছে, একবারে পুরোপুরি যে আলো ফুটেছে তাও না, তার ভিতরে রাতের লাইটিংগুলো অন ছিল। বিশেষ করে এই ব্রিজটা অনেক বেশি ভালো লাগতেছিল সকালবেলা। যেহেতু রাস্তাঘাট আমার খুবই কম চেনা ছিল, যার কারণে রাস্তার নামগুলো আমি বলতেছিলাম না যে আমরা কোন জায়গায় আছি, এবং ম্যাপটাও তখন ওপেন ছিল না নেট না থাকার কারণে। সব কিছু মিলিয়ে রুবি পরিবহনের ভলভো B11 পিছে পিছে ছিলাম, যেই বাসটা হচ্ছে আমাদের বাস ছাড়ার প্রায় 15-20 মিনিট আগে ছেড়ে গেছে। এবং শ্যামলী বাসটা হোটেল ব্রেক এখানে দিলেও আমরা এখানে হোটেল ব্রেক নিয়েও দিতে পারিনি, কারণ এখানে একদমই কোনো স্পেস বাকি ছিল না। তবে আমাদের বাসের লাইটগুলো অন করে দেওয়া হয়েছে, অর্থাৎ সামনে আমরা শীঘ্রই হোটেল ব্রেক দিব, হতে পারে কোনো পেট্রোল পাম্পে দিতে পারি। সো এটাই হচ্ছে সেই শ্যামলের 9600 বাসটা, যেটার ব্লগটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এবং এই বাসটা এখানে হোটেল ব্রেক দিলেও আমাদের লাইটস অন করে দেওয়া হয়, আমরা সামনে অন্য কোথাও হোটেল ব্রেক দেওয়ার চিন্তা করব। ড্রাইভার সাহেব আমাদের বলতেছিল যে জায়গায় আমাদের ডিনার ব্রেকটা দেওয়া হয় শিলিগুড়ি থেকে আসার সময়, সেখানেই আমরা হোটেল ব্রেকটা দিব আমাদের। তবে শ্যামলের ব্লগটাও চাইলে আপনারা এনজয় করতে পারেন। সো ফাইনালি একটা পেট্রোল পাম্পে এসে আসলে আমাদের হোটেল ব্রেকটা দেওয়া হয়, এবং এটা দেখেও অনেক বেশি হতাশ ছিলাম, কারণ এখানেও কিছু নাই, মানে এখানে হোটেল ব্রেক কিসের জন্য দিছে, কোনো হোটেলই তো নাই, এইটাই লাগতেছিল আমার কাছে। তবে বাসটা দিনের বেলা অনেক বেশি সুন্দর লাগতেছিল, মানে V8 যেটা হচ্ছে আপনার 9600 কমপ্লিট লুক কিংবা একটা অথেন্টিক লুক, সেটা হচ্ছে ভোরবেলাতেই সবচেয়ে ভালো পাচ্ছিলাম আমি। রাতের বেলায় শটটা ওইভাবে নিতে পারিনি, তবে ভোরবেলায় বাসের বডির সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং এত শেপ কপি করা হয়, আমার মনে হয় সিঙ্গেল গ্লাসে যদি 9600 শেপ কপি করে বাংলাদেশের কেউ, সেটাও ভালো হবে। বিশেষ করে রিয়ার ইঞ্জিনের বাস হইলে আরও বেশি ভালো হবে। এখন অনেকেই গালাগালি করবেন, ভাই কেন কপির কথা চিন্তা করতেছেন, রিয়াল বাস আনলে কি হয় ভাই, কে আনবে রিয়াল বাস, আপনি আনবেন। কোনো কোম্পানি কিন্তু এখন লাক্সারিয়াস বাসের প্রতি যাচ্ছে না, কারণ মার্কেটের যে অবস্থা বাংলাদেশের। এনিওয়ে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্টাফদেরকে। একটা সময় আমার মনে হচ্ছিল আমি যেন স্পন্সর ভিডিও করতেছি, মানে কোম্পানির থেকে বলে দিছে আমাকে আদর যত্ন করে রাখতে। তবে ইন্ডিয়া যাওয়ার পর আসলে বাংলাদেশকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ এখানে আমি আসলে কোনো বাসে ওঠার সময় যদি নন স্পন্সর ভিডিও করি, তাও কিন্তু মানুষজন চিনে, সবাই বলে আরে MRK আসছে ভাই, ভিডিও করবেন, ঠিক আছে এটা করে দিই ওইটা করে দিই। তবে ইন্ডিয়া আসলে খুব লোনলি ফিল করতেছিলাম নিজেরে। তবে যাই হোক, এক্সপ্রেস লাইনের অথরিটি কিংবা ম্যানেজমেন্ট সবাই কিন্তু আমাকে সাপোর্ট করেছে। আমি যখন টিকিট করেছি তারপর থেকেই কিন্তু সবাই খুব সাপোর্টিভ ছিল জানার পরে এবং চ্যানেলটা দেখার পরে। এক্সপ্রেস লাইনের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, শীঘ্রই কিন্তু তারা ঢাকা কলকাতা রুটেও দেখা পাওয়া যেতে পারে, অর্থাৎ ঢাকা কলকাতা রুটেও হয়তো আমরা ইন ফিউচার ভলভো 9600 মডেলের এই বাসগুলো পেতে পারি। কোনো সময় এরকম হয়নি যে এক সময় 140 আর এক সময় 90, এরকম না, একটা নির্দিষ্ট স্পিডেই ছিল। এবং 8:10 দিকে আমরা পৌঁছে যাই শিলিগুড়িতে, এবং আমাদের স্টাফদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বাস থেকে নেমে যাই। আসার পর থেকে আসলে দার্জিলিং বলে চিল্লাইতেছিল নামার পর থেকেই। তবে ড্রাইভার সাহেব বললেন যে কোনো দালাল বা কোনো ব্রোকারের ট্র্যাপে যাতে না পড়ি, হোটেল হোক কিংবা যেখানেই ঘুরতে যাই। ইন্ডিয়ার ইন্টারনাল বাসের ভিতরে এটা ছিল আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। আশা করি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।